আমরা ব্যাংকিং সিস্টেমের মধ্যে রিভার্স রেপো রেট এসএলআর সব পড়ে এসেছি। এবার যে মনিটারি পলিসি আছে তার যে দুটো টাইপ সেটা আমরা একবার জেনে নেব। যদিও তোমাদের এর যে কনসেপ্টটা একবার জানিয়েছি, ইনফ্লেশনের ক্ষেত্রে কাজে লাগে। তো কি বলছে, ফার্স্ট একটা ডিআর মনিটারি পলিসি। ডিআর মনিটারি পলিসি মানে চড়া আর্থিক নীতি। যদি কোনো সময় মার্কেটে প্রচুর পরিমাণ ইনফ্লেশনের ফলে মানি সাপ্লাই বেড়ে যায়, তাহলে সেই মানি সাপ্লাইটাকে কমানোর জন্যে যে প্রসেস অবলম্বন করা হয়, দিস ইজ কল্ড ডিআর মনিটারি পলিসি। এই ব্যাপারটাকে রিড করে দেখবে। আরবিআই যদি কোনো সময় অর্থের দিস বিবেচ্য বলে মনে করে, তাহলে ব্যাংক রেট কমিয়ে দেবে। মুদ্রাস্ফীতি চাপ বৃদ্ধির ফলে রিজার্ভ ব্যাংক রেট বাড়িয়ে দিয়ে দেশের ঋণ নিয়ন্ত্রণে সচেষ্ট হবে। তো এইভাবে পড়েছি কারণ আমরা এই আগে ইনফ্লেশন যে চ্যাপ্টার ছিল, ইনফ্লেশনে আমরা পড়েছিলাম কিভাবে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করবে। ব্যাংক রেটের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে সিআরআর বাড়িয়ে দিয়ে, এসএলআর বাড়িয়ে দিয়ে কিভাবে মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করবে। যদি কোনো সময় দেখা গেল মানি সাপ্লাই প্রচুর হয়ে গেছে, ধরো সিআরআর এখন 3%, যেটা রিজার্ভ করে রাখতে হয়, সেটার পরিমাণটা যদি বাড়িয়ে দেয় 10% করে দেয়, এসএলআর 18% আছে, সেটা যদি 25% করে দেয়, তাহলে ঋণ দেওয়ার জন্য ব্যাংকের কাছে টাকা খুব কম থাকবে। এর ফলে ব্যাংক আর ঋণ দিতে পারবে না। ঋণ না দিলে মানুষ খরচ করতে পারবে না। খরচ না করতে পারলে মানি সাপ্লাইটা কম হবে। এবার কি হলো না, এই মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করতে গিয়ে প্রচুর পরিমাণ মানিটাকে টেনে নিল রিজার্ভ ব্যাংক। টানতে এক সময় এমন হয়ে গেল যে মার্কেটে আর মানি নেই, মানি খুব কম, মানে জিনিসপত্রের দাম খুব কমে গেছে, লোকের কাছে টাকা নেই। তখন কি করবে আরবিআই? ভাববে তাহলে আরেকটু ম্যানেজ করতে হবে, এবার আমি যে মানি আছে মানিটাকে সাপ্লাই করব। তখন কি করবে, যে সিআরআর বাড়িয়েছিল সেটাকে কমিয়ে দেবে, এসএলআর বাড়িয়েছিল সেটাকে কমিয়ে দেবে। এইভাবে কমিয়ে কি করছে না, মার্কেটের ভেতরে টাকাটাকে পুশ করছে, মানিটাকে পুশ করছে। এই যে পক্ষান্তরে রিজার্ভ ব্যাংক দেশের মূলধনের পরিমাণ বৃদ্ধির উদ্দেশ্যে ব্যাংক ঋণের পরিমাণ সম্প্রসারণ করে থাকে। এভাবে ব্যাংক রেট কমিয়ে যে আর্থিক নীতি নেওয়া হয় তাকে সস্তা ব্যাংক আর্থিক নীতি বলে। এই রেটগুলো যদি কমানো যায় না, তাহলে কি করে, দেখা গেল রেপো রেট কমিয়ে দিল। এবার রেপো রেট কমানো মানে কি, রেপো রেটে সবচেয়ে বেশি লোন নেয় আরবিআই এর কাছ থেকে। তাহলে আরবিআই এর কাছ থেকে সবচেয়ে বেশি লোন নিলে যদি রেপো রেট কম থাকে, তাহলে এই যখন লোন দেবে লোককে, তাহলে তার রেটটাও কম হবে। তাহলে তার রেটটা কম হলে প্রচুর পরিমাণ মানুষ লোন নেবে, লোন নিয়ে কনস্ট্রাকশন করবে বা বিজনেস করবে, এভরিথিং যা কিছু করবে। তার ফলে কি হবে, মানুষের কাছে মানিটা পৌঁছবে। ওকে, এরপরে মেনলি আসি আমরা আজকের ক্লাসে কারেন্সি। কারেন্সি মানে হলো মুদ্রা। তো রিজার্ভ ব্যাংক 1996, এগুলো ইনফরমেশন কিছু জেনে নাও। আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে বোঝাবো ইভলিউশন অফ মানি কি। তো আমরা তার আগে কিছু ইনফরমেশন বলে দিই যে 1996 সালে মহাত্মা গান্ধীর মুখমণ্ডলের ছবিযুক্ত নোট বাজারে আসে। এটা 15টা ভাষায় লেখা থাকে, কিন্তু যদি নোটটা তোমার পকেটে থাকে বা মানি ব্যাগে থাকে দেখে নিতে পারো। তো 2010 সালে মুদ্রার নতুন প্রতীক নেওয়া হয়। এই উদয় কুমার কে? উদয় কুমার গুয়াহাটি আইআইটির অধ্যাপক। তিনি এই যে সিম্বলটা না, টাকার সিম্বল, সেই সিম্বলটা তৈরি করেছেন। তো মুদ্রার যে ডেসিমেল সিস্টেমটা কবে নিয়ে আসা হয় না, 1957-এ। ডেসিমেল সিস্টেম 1957, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এসেছে। ভারতীয় মুদ্রার নোট কোথায় ছাপানো হয়? নাসিক, দেওয়াস, মাইসোর, শালবনী ওয়েস্ট বেঙ্গলে পড়ে। হ্যাঁ, অনেক সময় কোশ্চেন দেয় পশ্চিমবঙ্গের কোথায় নোট ছাপা হয়,
তাহলে সেটা শালবনীতে। আচ্ছা, ভারতীয় মুদ্রার কয়েন প্রস্তুত করা হয় মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ আর নয়ডাতে। নয়ডা, এই দেখো নোট ছাপা হচ্ছে আলাদা জায়গায় আর যে কয়েন প্রস্তুত করা হচ্ছে আলাদা জায়গায়। কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ, নয়ডা, মনে রাখবে চারটে চারটে করে নাম। 2016 সালে এই 1000 আর 500 টাকার নোট, যাকে বলা হয় ডিমনিটাইজেশন। দেখো, স্বাধীনতার পর এটি ছিল দ্বিতীয়বার ভারতীয় মুদ্রার বাতিলীকরণ। ওকে, দেখো ইভলিউশন অফ মানি, যদি আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে ভাবি, অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে যে মানি হিসাবে ইউজ করা হতো কাকে? অ্যাকচুয়ালি মানি হিসাবে আমরা যাকে বলা হয় বার্টার সিস্টেম, মানে বিনিময় প্রথা। আমি বললাম আমার কিছু জিনিস দরকার, তুমি আমার কাছ থেকে 4টে কাউ নিয়ে নাও, বা 4টে গোট নিয়ে নাও, বা 2টো হর্স নিয়ে নাও। এইভাবে মানে কোনো মানির কোনো ট্রানজাকশান হতো না, যে মানে মেটেরিয়াল আছে, মেটেরিয়ালে লিভিং থিংসের বিনিময় হতো। এরপরে আসলো গোল্ড। গোল্ড মানে সোনার মাধ্যমে বিনিময় হতে শুরু করে। তারপরে মেটাল কয়েন্স, এই গোল্ডটা কনভার্ট হয়ে মেটাল কয়েন হয়ে যায়। মেটাল কয়েন্স থেকে আস্তে আস্তে পেপার মানি আসতে শুরু করে। পেপার মানি থেকে আস্তে আস্তে আমরা পেপার মানির কিছুদিন আগে পর্যন্ত পেপার মানিতেই ছিলাম, কিন্তু আস্তে আস্তে এই প্লাস্টিক কার্ডে শিফট হচ্ছে। প্লাস্টিক কার্ডে এই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ম্যাস্ট্রো কার্ড, ভিসা কার্ড যেগুলো আছে সেগুলোকে বলা হয় প্লাস্টিক মানি বা প্লাস্টিক কার্ডস। হ্যাঁ, তারপরে হলো ইলেকট্রনিক মানি, মানে ফোনপে আছে, গুগল পে আছে, অ্যামাজন পে আছে, এখন তো হোয়াটসঅ্যাপও হয়ে গেছে। তারপরে আছে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো বিটকয়েন। এই বিটকয়েনের একবার কোশ্চেন এসেছিল কোনো একবার WBCS-এ, বিটকয়েনের আবিষ্কর্তা কে? নাকামোটো, সতোশি নাকামোটো, জাপানিজ লোক। হ্যাঁ, তো ইভলিউশনটা দেখতে পাচ্ছ। ফার্স্টে বার্টার সিস্টেম, গোল্ড, তারপরে মেটালিক কয়েন্স হয়ে গেল। এই মেটালিক কয়েন্স মানে গোল্ডের কয়েন নিয়ে আসতে হবে এমন ব্যাপার না, সেখানে কপারও হতে পারে, নিকেলও হতে পারে, সিলভারও হতে পারে। তারপরে পেপার মানি, নোট, তারপরে প্লাস্টিক কার্ড, ইলেকট্রনিক মানি আর ক্রিপ্টোকারেন্সি। তো এই হলো, এইভাবে আস্তে আস্তে ইভলিউশন হয়েছে। তারপরে আমরা মুদ্রার কিছু ইনফরমেশন দেখে নিই। 1978 সালে ভারতীয় মুদ্রার বাতিলীকরণ করা হয়, ডিমনিটাইজেশন ফার্স্ট সিদ্ধান্ত নেওয়া হয় স্বাধীনতার পরে। হ্যাঁ, স্বাধীনতার আগে কিন্তু 1946, এটা কিন্তু স্বাধীনতার আগে হয়েছে। হ্যাঁ, স্বাধীনতার পরে 1978 আর 2016। তো 2000 টাকার নোটে এবার কোন কোন নোটে কার কার ছবি আছে এই জিনিসটা জানা খুব দরকার। ফার্স্ট হলো, তুমি মনে রাখবে 2000 টাকা আর 500 টাকা। 2000 টাকায় তো মঙ্গলযান আছে, আর 500 টাকায় কি আছে? লাল কেল্লা, রেড ফোর্ট। তারপরে কি আছে? রেড ফোর্ট আছে, স্বচ্ছ ভারতের লোগো তো আছেই। 200 টাকার নোটে আছে সাঁচির স্তূপ, 200 রুপিসে সাঁচির স্তূপ। 100 টাকার নোটে আছে গুজরাটের রানী কি ভাও, এটা একটা স্থাপত্য। আর 50 টাকার নোটে আছে হাম্পি মন্দির। ওকে, আমরা এইগুলো দেখে নিই একবার। এই দেখো 50 টাকার নোট, 50 টাকার নোটে কি দেখলাম? হাম্পি মন্দির। এই হলো হাম্পি মন্দির। 500 টাকার নোট কি আছে? যেখানে 15 আগস্টে ভাষণ দেন, লাল কেল্লা। এই যে স্বচ্ছ ভারত মিশনের ছবি দেখতেই পাচ্ছ, প্রত্যেকটায় স্বচ্ছ ভারত আছে। 100 টাকার নোটে কি আছে? রানী কা ভাও। $2000 টাকার নোট, মঙ্গলযান। ওকে,
কারেন্সিতে তাহলে 20 টাকার নোটে কি আছে? ইলোরা কেভস আছে, ইলোরা কেভস মহারাষ্ট্র। 200 টাকার নোটে কি আছে? সাঁচি স্তূপ। তাহলে আমরা পরপর জেনে গেলাম যে 500 টাকার নোটে লালকেল্লা, স্বচ্ছ ভারত তো আছেই, 200-এ সাঁচি স্তূপ, 100 টাকার নোটে গুজরাটের রানী কি ভাও, 50 টাকার নোটে হাম্পি মন্দির, আর 20 টাকার নোটে ইলোরা হয়ে গেল। এইবার আছে মুদ্রার অবমূল্যায়ন বা কারেন্সি ডিভ্যালুয়েশন। কারেন্সি ডিভ্যালুয়েশন মানে হলো মুদ্রার দামটাকে কমিয়ে দেওয়া, অফিসিয়ালি গভর্নমেন্ট বা সেন্ট্রাল ব্যাংকের দ্বারা। এর ফলে কি হয় না, কেন কমানোর দরকার হয়, যে পরিমাণ এক্সপোর্ট আছে আর ইম্পোর্ট আছে, মানে আমি এই সেম জিনিসটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে বলি। ধরো ইন্ডিয়া থেকে সবচেয়ে ভালো কি তৈরি হয়, দেখা গেল কোনো গাড়ি তৈরি হলো টাটা। এবার সেই টাটার গাড়িটা এখান থেকে এখানে দাম 5 লাখ টাকা। 5 লাখ টাকাটাকে নিয়ে আমেরিকাতে বিক্রি করা হচ্ছে। এইবার এর এই ভ্যালুটা, মানি ভ্যালুটা যদি আমরা কমিয়ে দিই, তাহলে 5 লাখ টাকার কম মূল্যেই কিন্তু আমরা, আমাদের তো উৎপাদন কস্ট 5 লাখ টাকাই লাগবে, যে মাইনে আছে সেই মাইনেই আমাকে দিতে হবে লোকগুলোকে, তাহলে আমার খরচা সেমই থাকছে, কিন্তু আমার যে বাইরে থেকে আনা বা সামগ্রীগুলো আনা, তাতে আমার কম প্রোডাকশন খরচ কম পড়ছে। এর ফলে কি হবে, এক্সপোর্টটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে, মানে আমাদের প্রফিটটাও বেশি থাকবে, এক্সপোর্টটা বেড়ে যাবে। দেখো কি বলছে, বিশ্ববাজারে অন্যান্য মুদ্রার নিরিখে কোনো রাষ্ট্র যখন তার নিজের মুদ্রার মূল্য হ্রাস করে, তখন তাকে মুদ্রার অবমূল্যায়ন বলে। এর ফলে আমদানি খরচ অনেকটা বেড়ে যায় আর রপ্তানি খরচ তুলনামূলকভাবে কম থাকে। তাহলে যখন আমরা রপ্তানি করছি তখন আমাদের সুবিধা হচ্ছে, কিন্তু যখন আমদানি করছি তখন আমার কী করছে, অনেক বেশি টাকা দাম দিতে হচ্ছে। এর যা ভ্যালু থাকবে যখন এক্সচেঞ্জ রেটটা বেড়ে গেল, তখন কি হবে, যে এর 5,000 টাকা দাম ছিল, এখানে আগে 6,000 টাকা, $500 বা ছিল, এখানে 6,000 টাকায় বিক্রি হতো। এবার সেটা বেড়ে যাওয়ার ফলে এটা মানে মূল্য যখন কমিয়ে দিয়েছি, তখন তো দাম কম হয়ে দামটা বেড়ে গেছে না, তখন 7,000। মানে এই যে অবমূল্যায়ন করা মানে আমাদের কারেন্সিটাকে নিচে ঘটিয়ে দেওয়া। মানে ধরো তুমি 1 টাকা এখন 75 রুপিস, $1 সমান 75। এবার এটাকে কমিয়ে আমি করে দিলাম 100। তাহলে আমাদের যে কারেন্সি ভ্যালু, এটাকে বলা হয় কমে যাওয়া। এর ফলে কি হচ্ছে, আমদানি কস্টটা বেড়ে যায়, রপ্তানি খরচটা কমে যায়। এটা কখন কখন করা হয়েছে, এই সালটা খুব জানা খুব দরকার। এরপরে আসছি আমরা মুদ্রার অবমূল্যায়ন, কারেন্সির ডিভ্যালুয়েশন করা মানে আগে ভ্যালু ছিল, এখন ভ্যালুটা কমে গেছে। মানে আমি সিম্পল এক্সাম্পল হিসেবে ধরতে পারি, $1 সমান এখন 75 রুপিস। আমি এটাকে কমিয়ে দিলাম, আমি বললাম এখন থেকে $1 100 টাকা দেওয়া হবে, আরবিআই বলে দিল বা গভর্নমেন্ট বলে দিল। তুমি এবার ভাবো যে এখান থেকে কোনো একটা আইটেমকে যখন বানাতো তখন তার $50 খরচা হতো, বা মানে ধরো 500 টাকা খরচা হতো। 500 টাকা খরচা করে ওইখানে গিয়ে সে $10 বিক্রি করত। তাহলে ভ্যালুটা যেহেতু কমে গেছে না, তখন এই জিনিসটা 400 টাকায় তৈরি হয়ে যাবে, কারণ লোকগুলোর মাইনে একই থাকবে, সেম থাকবে, যে প্রোডাকশান কস্ট আছে, যে জিনিসের দাম সেম থাকবে, শুধু ভ্যালুটা কমে গেছে। তাহলে 400 টাকায় জিনিসটা যখন $10 বিক্রি করতে পারছি, মানে ধরো 750 টাকায়, তখন প্রফিটটা বেশি হচ্ছে, প্রচুর পরিমাণ তখন এক্সপোর্ট হতে থাকবে। এইবার সিমিলার ঘটনা যদি উল্টো দিকে ঘটবে, যখন
যে আগে একটা সময় এখান থেকে একটা কিছু এক্সপোর্ট করা হতো ইন্ডিয়াতে, সেটা ধরো $10, এবার সেটা 750 টাকায় বিক্রি হতো $10। এবার ভ্যালু তো কমিয়ে দিয়েছে, 100 টাকা করে দিয়েছে, তাহলে 100 টাকা করে দিলে পরে এই $10টাকে তাকে কততে বেচতে হবে? 1000 টাকা হয়ে গেছে। তাহলে 1000 টাকা যখনই হয়ে যাবে 750 টাকা থেকে 1000 টাকা, তখন মানুষ আর এটা কিনতে চাইবে না, বলবে 250 টাকা দাম বেড়ে গেছে, আমি আর কিনবো না। তখন এতে কি হচ্ছে, যারা যখন আমদানি হচ্ছে আমদানিটা হ্রাস পেয়ে যাচ্ছে। তাহলে স্বাধীনতার পরে মোট 4 বার মুদ্রার অবমূল্যায়ন ঘটানো হয়েছে। কি কি সাল না 1949, যে সালে আরবিআই ন্যাশনালাইজ হয় 1 জানুয়ারি। 1966 এটাতে ঘটানোর একটা কারণ ছিল, এই 1962 এবং 65 যুদ্ধে প্রচুর পরিমাণ ক্ষতি হয় এবং এই সময় একটা সিজন থাকে যেটা এগ্রিকালচার সেক্টরের জন্য খুব খারাপ থাকে, যেটাকে বলা হয় ড্রট সিজন বা খরা। তো এই সময়তেই আবার গ্রিন রেভলিউশন এসেছিল। হ্যাঁ, তো 1991-এ যখন ব্যালেন্স অফ পেমেন্ট সমস্যা হয়, ব্যালেন্স অফ পেমেন্ট, যে আমাদের কাছে যে ফরেন এক্সচেঞ্জের পরিমাণ খুব কমে গেছিল, যার জন্য আমাদের একটা সময় এলপিজি রিফর্ম নিয়ে আসতে হয় এর জন্যে। তো এই সাল কটা ভালোভাবে মনে রাখবে। ওকে।